ব্যর্থ সে, কারণ তার কিছু মনে পড়ছে না। শুধু এতটুকুই মনে পড়ছে, লাবণ্যর দেওয়া ওই জুসটা খাওয়ার পরেই তার কেমন একটা লাগছিল। কিন্তু লাবণ্য কেন তাকে এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় রুমে ঢুকলো রিয়াদ। রিয়াদ ভিতরে ঢুকেই বলল, কি অবস্থা? তুই কেমন আছিস এখন? ভালো, কিন্তু তুই জানলি? কেন, তুই ভুলে গেলি নাকি? কাল রাতেই তোর সাথে কথা হয়েছিল আর আমি তোকে বাড়ি পৌঁছে দিলাম। ও আচ্ছা, আমার কাল কি হয়েছিল বলতো? আমার না কিছু মনে নেই। অবশ্যই ভুলে যাওয়ারই কথা। কালকে রাতে তুই ড্রিঙ্কস করছিলি, তাও হাই লেভেলের। রিয়াদের কথা শুনে কাব্য অবাক। রিয়াদ আবার বলে উঠল, কাল রাতে আমার বিশ্বাস হচ্ছিল না যে তুই ড্রিঙ্কস করছিলি। কাব্য চিন্তিত স্বরে বলল, বিশ্বাস কর রিয়াদ, কাল রাতে কি করে কখন ওইসব খেয়েছিলাম আমি বুঝতেই পারিনি। আমি তো শুধু লাবণ্যের দেয়া সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। কিন্তু সব ড্রিঙ্কস খেলে নেশা হওয়ার কথা নয়। কাব্য, হয়তো ভুল করে খেয়ে ফেলেছিলি। রিয়াদের কথা শুনে ছোট করে বলে উঠল, হয়তো। তাই এখন বল, কি খাবি তুই, চা নাকি কফি? এখন কিছু খাবো না, আমার জরুরি কিছু কাজ আছে। কালকের বিষয়ে নিয়ে একটু চিন্তিত ছিলাম, তাই তোকে দেখতে এসেছি। এই বলে কাব্যের সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ। এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না। এমন রুমে আসে কাব্যের বাবা। আগে বিজনেসের সব কাজ উনি করতেন, এখন কাব্য করে, আর উনি ওনার চেম্বারে বসে থাকে। কাব্য তার বাবাকে ভিতরে আসতে দেখে অবাক হয়ে বলল, বাবা, কোনো কাজ ছিল? তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। কেন? কেন আবার? ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে। সেটা কিসের জন্য দরকার? আর মায়ের পড়াশোনা নষ্ট হবে এতে। এখন যাওয়ার দরকার নেই বাবা, আমরা পরে এক সময় যাব। না, এখনই যাবি তোরা? শোন, বেশি দূরে কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আয়। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু টিন্তু শুনতে চাই না। তোকে যেটা বলছি সেটা কর। আমি তো রেনু খালাকে ফোন করে বলে দিচ্ছি, সে সব গুছিয়ে রাখবে। আর কালকেই যাবি তোরা। বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারল না। এই মুহূর্তে কাব্যের মাথায় অন্য কিছু ঘুরছে, আর মনে মনে হাসছে সে। ছাদে বসে আছি আমি আর তানিশা, ভালো লাগছে না কিছুই। হঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল আমার। আম দেখলেই লোভ লাগে আমার। হঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললাম, দোস্ত, আম খাবি? আম কোথায়? কেন? ওই যে গাছে। তানিশা সামনে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, যার গাছ সে দেখলে প্রচুর বকবে। আরে ধুর, বকবে না, আর দেখবে তারপর তো। না না, আর ভাইয়া জানলে প্রচুর মন্দ বলবে। চুপ কর তো তুই, কেউ জানবে না, চল। না, আমি যাবো না। তুই যাবি না তো তোর শ্বশুরের যাইবে। আমার শ্বশুরেই নিয়ে যা, তারপরও আমি যাবো না। তানিশা চল। দেখ, কেউ দেখলে প্রবলেম হবে। কেউ দেখবে না, চল। এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম। নিচে নেমে গাছটার কাছে যেতে আরও লোভ লাগলো আমার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম আমি, গাছের কাছে তো চলে এসেছি, এখন পারবো কিভাবে? সেটা তুই জানিস। অনেকক্ষণ ভেবে বললাম, গাছে উঠতে হবে। না। তুই চুপ কর, তুই এখানে দাঁড়া, আমি উঠছি, কেউ আসলে আমায় বলবি। না শোন মাইশা, লাগবে না, তার চেয়ে চল বাসায় যাই, ভাইয়া জানলে। চুপ কর, আম তো নিতেই হবে। এই বলে ওড়নাটা কোমরে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি। আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে, তারপর আরেকটা মারলাম। পরপর 5টা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচিয়ে উঠল। সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশার দৌড়। আমাদের আর পাইকে। গাছের মালিক আস্তে আস্তে, আমরা হাওয়া। আমরা দৌড়ে সোজা ছাদে চলে গেলাম। তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে হেসে দিলাম। তারপর বলে উঠলাম আমি,
কেমন ছিল? হুম হুম, বল। ঠিকই ছিল, কিন্তু ভাইয়া জানলে। কখন থেকে শুধু ভাইয়া ভাইয়া করছিস? তোর ভাইয়ার ভয় পাই নাকি? হুম? তুই ভাইয়াকে ভয় পাস কি পাস না তা তো আমার ভালো করে জানা আছে। কালকে তো ভার্সিটি থেকে এসেই দৌড় আমার রুমে। হইছে, চুপ কর। এখন তাড়াতাড়ি আমগুলো কাট। তারপর দুজন মিলে আম বানিয়ে খেলাম। যা, দুপুরে এভাবেই কেটে গেল। রাতে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি। এমন সময় মামা বলে উঠলেন, মাইশা, কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়িতে যাচ্ছিস? কেন আব্বু? এমনি যাবি, আর শোন, পুরা বাড়ি ঝাড়ু দিবি। কি? আমি ঝাড়ু দিতে যামু? আমি যামু না। আমার কথা শুনে হেসে দিল মামু। তারপর বলল, আরে মজা করছিলাম। এদিকে কাব্য বিড়বিড় করছে, তোমার মজা বাবা, ওর জন্য সাজা করে দিব। এই বলে মনে মনে হাসলো কাব্য। রাতে আমি আর কিচ্ছু বললাম না। অবশ্য এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে বহু বছর আগে। এখন কিছু মনে নেই। আবার যাব ভাবতে মজা লাগছে আমার। তার সাথে কাব্য আর আমি, শুধু এটা ভেবে কিছুটা ভয় লাগছে। রাতে ডিনার শেষ করে রুমে ঢুকতেই কাব্য ভাইয়া বলে উঠল, তা চুরি করা আম খেতে খুব মজা ছিল, তাই না? ভাইয়ার কথা শুনে রীতিমতো ভয়ে কেঁপে উঠলাম আমি। এই রে, ও জানলো কেমনে? আমি কাপা কাপা গলায় বললাম, কিসের আম? কই, আমি আর তানিশা ছাদে বসে আম খাই নাই তো। ও, তার মানে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস? ভাইয়ার কথা শুনে আমি একদম বোকা বনে গেলাম। যা, অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কি বললাম আমি? এখন তোকে কে বাঁচাবে মাইশা? কিন্তু ভাইয়া কি করে জানলো? এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাদে যাওয়ার কথা। দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল। তখন বাড়ি থেকে ফেরার পথে মাইশাকে দৌড়াতে দেখে অবাক হয় সে। আর হাতে আম দেখে কাব্যের আর বুঝতে বাকি রইল না কোথা থেকে আম পেয়েছে। এসব ভেবে কাব্য বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? কাব্যের কথা শুনে হাত মোচড়াতে মোচড়াতে বললাম আমি, না মানে সরি জামাই। মাইশার কথা শুনে অবাক হয়ে বলল, কি বললি তুই? কই না তো, কিচ্ছু না, আজকের মতো সরি। বিনিময়ে ভাইয়া কিচ্ছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। কাব্যের কাজে অবাক হলাম আমি। সত্যি সত্যি কিছু বলল না। বাহ, খুব ভালো। এই বলে নাচতে নাচতে শুয়ে পড়লাম আমি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। মামনি সব কিছু গুছিয়ে রেখেছিল। গাড়ি চালাচ্ছে কাব্য, আর আমি কাঁচের জানালা ভেদ করে বাহিরে তাকিয়ে আছি। আমাদের গাড়ি এসে থামলো বড় একটা গেটের সামনে। কাব্য গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে রহিম চাচা বড় গেটটা খুলে ফেললেন। গেট খোলার সাথে সাথে কাব্য আবার গাড়ি চালাতে শুরু করলো। ভেতরে ঢুকে সামনে তাকাতেই মুখ থেকে জাস্ট বেরিয়ে আসলো, ওয়াও! কাব্য ভাইয়াদের বাগানবাড়ি এত সুন্দর হয়ে গেছে জানাই ছিল না আমার। পুরো রাস্তা চারদিক ঘিরে আছে অসংখ্য ফুল গাছ। চারপাশে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট ফুল লাল গোলাপ। গোলাপ ছাড়াও আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। চারপাশে ফুলের গন্ধে মন হয়ে যাচ্ছে ফুরফুরে। কাব্য ভাইয়া গাড়ি থামাতেই আমি নেমে গেলাম গাড়ি থেকে নেমে জোরে এক নিঃশ্বাস নিলাম। ফুলের গন্ধে পুরো মন ভরে যাচ্ছে আমার। হঠাৎ একটা গোলাপের দিকে চোখ গেল আমার। অসম্ভব সুন্দর দেখতে লাল গোলাপ। আমি সামনে গিয়ে যেই না ফুলটা ধরতে যাব, এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, ফুল গাছেই সুন্দর, হাতে নয়, তাই ফুল ছিঁড়বি না।
মনে মনে ভেবেছিলাম ফুলটা ছিঁড়ে মাথায় লাগাবো, কিন্তু আমার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিল কাব্য ভাইয়া। অবশ্য কথাটা সত্যি বলেছেন, কিন্তু ভেতরে ভিতরেই খারাপ লাগলো। আমি আর কিচ্ছু না বলে চুপচাপ সামনে এগোতে লাগলাম। মাইশার কাজ দেখে কাব্য একবার ফুলটার দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলল। বাড়ির ভিতরে ঢুকে দরজা খুলতেই রেণুখালা এসে বলল, কেমন আছো মাইশা মামুনি? ওনার কথা শুনে মুচকে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, খুব ভালো, তুমি কেমন আছো? আমার কথা শুনে খুশি হলেন উনি। তারপর বলল, আমিও আছি ভালো। তোমরা উপরে যাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এমন সময় কাব্য এসে হাজির। কাব্য রেণুখালাকে দেখে বলল, কেমন আছো তুমি? এই বলে জড়িয়ে ধরল কাব্য মহিলাকে। মহিলা খুব খুশি হয়ে বলল, খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখন তোমার সাথে থেকে আরও ভালো থাকবো। তা তো থাকবেই। এখন উপরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি, আর তোমাদের ব্যাগ নামানোরও ব্যবস্থা করছি। ঠিক আছে। এই বলে কাব্য চলে আসলো উপরে। আমিও আসলাম ভাইয়ার পেছনে। পুরো বাড়ি দেখে বোঝা যাচ্ছে কালকেই হয়তো পুরো বাড়ি পরিষ্কার করেছেন উনি। পুরো বাড়িটাই খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। আমি আর ভাইয়া রুমে ঢুকলাম। কাব্য ভাইয়া রুমে ঢুকেই গিয়ে বিছানায় বসে পড়ল, আর আমি পুরো রুমে চোখ বুলাচ্ছি। রুমটাও খুব সুন্দর করে গোছানো, তবে জিনিসপত্রও দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক বছরের পুরনো ফার্নিচার। এত বড় বাড়িতে কি করে রেণুখালা একা থাকে, আমার তো এক্ষুনি ভয় করছে। বাড়িটা অনেক বছর আগের পুরনো, তাই একটু ভয় ভয় করছে। আর এত বড় বিশাল বাড়িতে শুধুমাত্র 3 জন মানুষ। আমার ভাবনার মাঝে কাব্য বলে উঠল, কি এত ভাবছিস তুই? না, তেমন কিছু না। ভাবছি এত বড় বাড়িতে রেণুখালা কি করে একা থাকে। বাড়ির সামনের দিকটা খোলামেলা হলেও ভেতরে কেমন যেন আমার খুব ভয় ভয় লাগছে। কাব্য আমার কথা শুনে হাসলো। ওনার হাসি দেখে বললাম, এতে হাসার কি আছে? না, কিছু না। এই বলে কাব্য ওয়াশরুমের দিকে চলে গেল। হঠাৎই পেছন থেকে ফিসফিস করে আমার কানের কাছে এসে বলল, মাইশা। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে চমকে উঠলাম। পেছনে তাকাতেই দেখলাম কাব্য হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না ফিসফিস করে আমাকে ভয় দেখাতে চাচ্ছেন উনি। আমি একটু ভীতু স্বরে বললাম, এসব কি তুমি দেখছো তো? আমি ভয় পাচ্ছি, তার উপর তুমি আবার ভয় দেখাচ্ছ কেন? আমার কথা শুনে কাব্য ভাইয়া হেসে বলল, সরি, আসলে কি বলতো, তোকে ভয় পেতে দেখলে আমার হেব্বি লাগে। এই বলে আবারও হাসলো ভাইয়া। আমি ভীতু স্বরে বললাম, আমাকে ভয় পেতে দেখে তোমার তো মজা লাগবেই। বিনিময়ে ভাইয়া ছোট্ট করে সরি বলে চলে গেলেন ওয়াশরুমে। এমন সময় দরজার কাছে এসে বলল কেউ। আমি সামনে গিয়ে দেখলাম একটা ছেলে, খুব একটা বয়স হবে না, তবে আমার চেয়ে বড়। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, ওই খাটের ওপর রেখে দিন। আমার কথা শুনে ছেলেটি খাটের ওপর ব্যাগগুলো রেখে আর কিছু না বলে চলে গেল। ছেলেটির যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি চলে আসলাম ব্যাগের কাছে। তারপর ব্যাগটা খুলে কিছু জামা কাপড় বের করে রাখলাম বিছানার ওপর। এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো কাব্য ভাইয়া। ওনাকে দেখেই হাঁ হয়ে তাকালাম। এই মুহূর্তে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে। চুলগুলো ভিজে গেছে, এখনও সারা শরীরে পানি আছে অল্প অল্প। দেখে বোঝাই যাচ্ছে শাওয়ার নিয়ে এসেছে ভাইয়া চুল মুছতে মুছতে বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। তারপর আমতা আমতা করে বললাম, এ না মানে। তোর মানে ছাড়া আর কিছু আসে না? না, তেমন কিছু না।
আসলে কি বলো তো, ওখানে একটা পাখি বসেছিল, সেটার দিকেই তাকিয়েছিলাম। এই বলে খাটের ওপরে থাকা সাদা রঙের চুড়িদার নিয়ে চলে গেলাম আমি ওয়াশরুমে। এদিকে কাব্য আর কিছু না ভেবে তৈরি হতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে চলে আসলাম আমি। এখন অনেকটা ফ্রেশ লাগছে। ওয়াশরুম থেকে বেরোতেই টাওয়াল নিয়ে চুল মুছতে লাগলাম আমি। এদিকে কাব্য এক ধ্যানে তাকিয়ে আছে মাইশার দিকে। অদ্ভুত এক চাউনি তার। কাব্য তাড়াতাড়ি তার চোখ নামিয়ে নিল, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমার জন্য খাবার নিয়ে আয়। হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে আমি পুরো কেঁপে উঠলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম রুমে ভাইয়া আছে। আমি অবাক হয়ে বললাম, আমি? তুই ছাড়া আর কে আছে এখানে? না মানে রেনু খালা তো বলল আমাদের জন্য খাবার আনছে। তাতে কি হয়েছে, তুই গিয়ে এখানে খাবার নিয়ে আয়। আমিও আর কিছু বা বলে টাওয়ালটা বিছানার পাশে রেখে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলাম টেবিলের ওপর বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রেখেছে রেনু খালা। আমি নামতেই উনি বলে উঠলেন, তুমি একা কেন মামুনি? কাব্য বাবা কোথায়? আসলে ভাইয়া উপরে বসে খাবার খাবে। তুমি এখনো কাব্যকে ভাইয়া ডাকছো? সরি থুক্কু, তুমি আবার বলো না ভাইয়াকে। মুখ ফসকে বেরিয়ে গেছে আমার কথা শুনে হেসে উঠলেন উনি। ঠিক আছে। তারপর একটা ট্রেতে করে কিছু খাবার বেড়ে দিল আমার হাতে। তারপর আমিও খাবারগুলো নিয়ে চলে আসলাম উপরে। রুমে ঢুকে দেখলাম ভাইয়া ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি খাবারগুলো সামনে রেখে বললাম, তোমার খাবার? ভাইয়া আমার কথা শুনে আমার দিকে না তাকিয়ে বলে দিল, খাইয়ে দে। কাব্য ভাইয়ার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, তুই কি কানে শুনিস না? না মানে আমি তোমায় খাইয়ে দিব। না, তুই দিবি না, তোর পাশে যে ভূতটা আছে সে দিবে। ভাইয়ার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম, কারণ ছোটবেলা থেকেই এই ভূতদের প্রচুর ভয় পাই আমি একবার আশেপাশে তাকিয়ে বললাম, আমি খাইয়ে দিব না বলিনি তো। তুমি এইসব ভূত টুত কোথায় পাচ্ছ? একদম ভয় দেখাবে না আমায়। তুই কি ভূতের নাম শুনলেই ভয় পাচ্ছিস নাকি? কে বলল আমি ভয় পাচ্ছি? এতটুকু বলে কাব্যের পাশে বসে পড়লাম। তারপর কাব্যকে খাইয়ে দিতে লাগলাম আমি। ভেতরে ভেতরে আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি। এত ভয় কেন লাগছে আমার বুঝতেই পারছি না। কাব্যকে সব খাবার খাইয়ে দিলাম। তারপর ভাইয়া বলে উঠল, এখন থেকে রোজ আমার জন্য খাবার রুমে নিয়ে আসবি আর খাইয়ে দিবি। আর শোন, তুই গিয়ে খাবার রেখে এসে আমার মাথাটা একটু টিপে দিবি। এখন যে আমার কাজ আছে। আমি হ্যাঁ না কিচ্ছু না বলেই চুপ করে চলে আসলাম। বাইরে বেরিয়ে এসে, শালা আমি পারবো না তোর মাথা টিপে দিতে। আমারে কি কাজের মাইয়া পাইছোস? আর কে দিবে তোকে রোজ রোজ খাইয়ে? পারবো না আমি। একা পাইয়া এখন তার সুযোগ নিতাছ তাই না? শালা হনুমান বাঁদর। এমন সময় পেছন থেকে কাব্য বলে উঠল, এই তুই কি বললি? কাব্যের কথা শুনে আত্মা কেঁপে উঠল আমার। এই রে, শুনে ফেললো নাকি? শুনে ফেললে এখন আমার কি হবে? এখন আমায় কে বাঁচাবে? বিছানায় বসে ভাইয়ার মাথা টিপছি আমি, আর মিস্টার কাব্য আর আমি ঘুমিয়ে আছি। ইচ্ছে তো করছে মাথার সব চুল ছিঁড়ে ফেলে দিই। পাক্কা 2 ঘন্টা যাবৎ মাথা টিপাচ্ছে। আমি হাতের আঙ্গুল সব ব্যথা করছে আমার, কিন্তু এই শয়তানটার তার দিকে কোনো হুঁশ নেই। তখনকার ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হবে আমার, বুঝতেই পারিনি। ভাগ্য ভালো শুধু শেষের 2টা শব্দই শুনেছিল, আর তাতেই আমার অবস্থা এই অবস্থা করেছে। সব শুনলে না জানি কি করতো আমার। আমি একটু কাঁদো কাঁদো গলায় বললাম, জামাই হইছে, আর পারবো না আমি, হাত ব্যথা করছে।
এইবারের মতো ক্ষমা করে দাও, আর কোনো দিনও তোমায় কিচ্ছু বলবো না। সরি। কাব্য ভাইয়া আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল। তুই কি বললি? আমিও ভাইয়ার কথা শুনে আনমনে বলে দিলাম, কি বলেছি তোমায়? জামাই জামাই বলেছি। তুমি তো সেদিন রাতে বলেছিলে জামাই ডাকতে। আজ থেকে তোমায় ওই নামেই ডাকবো। কেমন যেন নামটা ডাকতে ভালো লাগে আমার। কি? আচ্ছা শোনো না, কি বলছি। ভাইয়ার একটু কাছে গিয়ে। কি আর তুই কাছে আসছিস কেন? তেমন কিছু না, শোনো না, আজ থেকে তোমায় জামাই বলে ডাকবো, আর এইবারের মতো মাপ করে দাও, কথা দিচ্ছি। আর তোমায় গালাগালি করব না। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে। আমি কাব্য ভাইয়ার কথা শুনে খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নেমে চলে গেলাম নিচে। উফ, এতক্ষণ পর শান্তি। শালাই পুরো হাতটা ব্যথা বানিয়ে দিল। এতটুকু বলে জিহ্বায় কামড় দিলাম আমি। তারপর তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়লাম। এদিকে কাব্য বিছানায় শুয়ে ভাবছে, তুমি যে আর কত সরি বলবে মাইশা জানু। এই বলে হাসলো কাব্য। এমনিতেই একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে কাব্য। 2 ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছে। এসব ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কাব্য। বাড়ির চারিদিকটা ঘুরে দেখছি আমি। চারপাশটা অসম্ভব সুন্দর। বাড়ির পেছনের দিকে রয়েছে বড় বড় সব গাছপালা, আর একটু অন্ধকার। অনেকগুলো গাছ একসাথে থাকার কারণে এমনটা মনে হচ্ছে। এখন প্রায় দুপুর 3টা বেজে গেছে, কিন্তু এখানে মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে। এতটাই অন্ধকারে ঘেরা পেছনটা। আর সামনের দিকে এগোলাম না। এমনিতেই কেমন যেন ভয় ভয় লাগছে এখানে। এমন সময় আচমকা পেছন থেকে বলে উঠল কেউ, আপু, তোমায় কাব্য ভাইয়া ডাকছে। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম। পরক্ষণে পিছনে তাকিয়ে সেই ব্যাগ এনে দিয়েছিল সেই ছেলেটাকে দেখতে পেলাম। আমি জোরপূর্বক একটু হাসি দিয়ে বললাম, ঠিক আছে। ছেলেটিও আর কিছু না বলে চলে গেল। এই ছেলেটি কেমন যেন হঠাৎ করে আসে, আর আমি চমকে যাই। তারপর তাড়াতাড়ি করে চললাম আমি কাব্য জামাইটার কাছে। না জানি আবার কি বলবে। রুমে ঢোকার সাথে সাথে কাব্য ভাইয়া বলে উঠল, আজকে তুই আমার জন্য রান্না করবি। কাব্য ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে চেঁচিয়ে বললাম, কি? শোন, আমি কিন্তু একটা কথা একবারের বেশি 2বার বলতে পছন্দ করি না, তাও তোর জন্য বলার আগে বারবার। রান্না করবি, বুঝতে পারছস? মাংস রান্না করবি, খুব সুন্দর করে করবি। রান্না ভালো না হলে তোর খবর আছে। কিন্তু আমি তো রান্না করতে পারি না। ওসব আমি জানি না। জানিস না, শিখে নিবি। রেনু খালা আছে না, তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চা। রাতে তোর হাতের রান্না খাবো আমি। আর একটা কথা, রেনু খালার কাছ থেকে শুধু জেনে নিবি রান্না, কিন্তু তুই করবি, বুঝতে পারছস? যদি দেখছি রেনু খালা তোকে রান্না করে দিয়েছে, তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। তোকে রাতের বেলায় ওই আমাদের বাড়ির পিছনে রেখে আসবো। কাব্যের কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি। এনাকে বিশ্বাস নেই, চাইলে রেখেও আসতে পারে। এই জন্যই বলেছিলাম বেশি প্যাক প্যাক করিস না। যেই জানছে তুই ভয় পাচ্ছিস, সেই থেকে ব্ল্যাকমেল করছে তোকে এইসব ভেবে। আমি জাস্ট হাঁ হয়ে চুপ করে বেরিয়ে আসলাম বাহিরে। এখন কি করব আমি? আমি তো রান্না করতেই পারি না, তাও আবার মাংস। ওহ নো, এখন কি করব আমি? কাব্য আমাকে একা পেয়ে এত কিছু করাবে, আগে জানলে আমি কখনোই আসতাম না। মামুনি, তোমার ছেলে আমায় পাগল বানিয়ে ছাড়ছে। এমন সময় কাব্য চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি করিস। আমি আর কিচ্ছুটি না ভেবে চুপচাপ নিচে চলে আসলাম। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। কি করে মাংস রান্না জানি না। এই জন্যই তো মা বারবার বলতো, মাইশা একটু রান্না বান্না শেখ,
কিন্তু তা শিখবি কেন? শিখলে তো মোবাইল টেপার সময় পাবি না। এখন বোঝ তুই মাইসা, ধুর। এমন সময় পেছন থেকে রেনু খালা বলে উঠলেন, কি হলো মাইশা মামুনি, তুমি রান্নাঘরে কিছু কি লাগবে? রান্না করব। উনি আমার কথা শুনে অবাক হয়ে বলল, কি? কেন? আমি আছি তো, তুমি বলো কি খাবে, আমি রান্না করে দিচ্ছি। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠলেন। একদম না, আজকে রান্না মাইশাই করবে। রেনু খালা কাব্যের কথা শুনে বলে উঠলেন, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি শুধু ওকে বলে দিও কি করে মাংস রান্না করে, তারপর আর কোনো কাজ নেই তোমার। তুমি গিয়ে রুমে বসে থাকবে আর এখানে মাইশা একা রান্না করবে। রেনু খালাও আর কিছু বলতে পারলেন না কাব্য ভাইয়ার মুখের ওপর। তারপর কাব্য ভাইয়ার কথা মতো রেনু খালা আমায় বললেন কি করে রান্না করতে হবে। তারপর চলে গেলেন তারা। কিন্তু কি বলল আমি তো বুঝতেই পারলাম না। এখন রান্না কেমনে করবো? সবার আগে ফ্রিজ খুলে মাংস বের করলাম আমি। তারপর কাটাকাটি শুরু। জীবনে যা করিনি আজ তা করতে হচ্ছে। কান্নার রোল পড়ে গেল পেঁয়াজ কাটতে কাটতে। সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার পুরো সন্ধে পেরিয়ে গেল। এখন রান্নার পালা। রেনু খালা কি বলল সব তো ভুলে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছি। হঠাৎই ইউটিউব আন্টির কথা মনে পড়ল। সাথে সাথে নাচতে নাচতে বলে উঠলাম, জিও মাইসা জিও, এই আইডিয়াটা এতক্ষণ কেন আসলো না? তারপর আর কি, ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখে রান্না করতে শুরু করে দিলাম। না জানি কেমন হবে রান্না, আল্লাহ মালুম। রাত 8:30। কাব্য ভাইয়ার রুমে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি আমি। কে জানে কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। কাব্য তার ল্যাপটপটা বিছানার উপর রেখে বলল, নিয়ে আয়, আমায় খাইয়ে দে। আমিও কিচ্ছু বললাম না, চুপচাপ খাবার নিয়ে বসে পড়লাম বিছানায়। তারপর বললাম, বলছি কি, খাবার যদি ভালো নাই হয় তাহলে কি সত্যি সত্যি আমায় ওই পেছনে রেখে আসবে? ভাইয়ার কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল আমার। এই রে, খাবারটা যেন ভালো হয়। খাবার খাওয়াতে শুরু করলাম আমি। প্রথমবারে ভাইয়ার রিয়াকশন দেখে কিচ্ছু বুঝলাম না আমি, তাই নীরব স্বরে বললাম, কেমন হয়েছে? খারাপ হয়নি। ভাইয়ার কথা শুনে একটা ছোট্ট শ্বাস ফেললাম আমি। যাক বাবা, আমার আর ভয় নেই কোনো। তারপর আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়াতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর ভাইয়াকে খাইয়ে দিলাম সব খাবার। তারপর চলে গেলাম নিচে। তারপর আমি রেনু খালাও একসাথে খাবার খেলাম। উনিও প্রশংসা করলো আমার। সবই ইউটিউব আন্টির কামাল, জিও আন্টি উম্মা। রাত 10টা। বিছানায় শুয়ে আছি আর কাব্য ভাইয়া পাশে নাক টেনে ঘুমাচ্ছেন। এই বাগান বাড়িটার গ্রাম দিকে হওয়ায় খুব একটা রাত না হলেও বোঝা যাচ্ছে গভীর রাত। ঘুম আসছে না চোখে। ওদিকে বাতাসে পর্দা উড়ছে আর হঠাৎ হঠাৎ কেমন একটা শব্দ হচ্ছে। বারবার এমনটা হওয়াতে ভয় লাগছেও ভীষণ। রুমের লাইট অফ থাকায় আরও ভয় লাগছে। চারিদিকে কুটকুটে নীরবতা, ভয় লাগছে ভীষণ। হঠাৎই বাইরে থেকে কেউ একটা জোরে শব্দ করে চেঁচিয়ে উঠল। আমি তো ভয়ে শেষ। কি করব কিছুই বুঝতে না পেরে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভয়ে হাত পা কাঁপছে আমার। ছোট্টবেলা থেকেই একা রুমে ঘুমাতে আর এই ভূতেদের প্রচুর ভয় পাই আমি। মাঝে মাঝে তো আমি রুমের লাইট জ্বালিয়েই ঘুমাতাম। এদিকে কাব্য আচমকা মাইশা তাকে জড়িয়ে ধরাতে কিছুটা অবাক হলেও পরক্ষণেই মনে মনে খুশি হয়ে সেও জড়িয়ে ধরল মাইশাকে। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। চারিদিকে পাখিদের আওয়াজ। সকালে এই স্নিগ্ধতার আলোতে পুরো রুম আলোতে ভরে গেছে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। হঠাৎই ভাইয়ার দিকে চোখ গেল আমার। ঘুমিয়ে আছে বেঘরে সে। হঠাৎই মনে পড়ল যে
আমি কাব্যকে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি সরে আসতে নিলে বুঝতে পারলাম কাব্যও আমায় জড়িয়ে ধরে আছে। এখন কি করব? হঠাৎই কাব্যের মুখের দিকে চোখ গেল আমার। কি সুন্দর লাগছে! সূর্যের আলোয় ভরা রশ্মিতে আরও অনেক বেশি সুন্দর লাগছে কাব্যকে। ইচ্ছে তো করছে কাব্যের গালে ছোট্ট একটা চুমু দিয়ে দেই। পরক্ষণে মনে হলো যদি বুঝে যায় তাহলে আমার কি হবে। এসব আলতু ফালতু ভাবনার মাঝে হঠাৎই ভাইয়া একটু নড়ে উঠল। সাথে সাথে আমি আমার চোখ খিচে বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুললাম আমি। কাব্য এখনও ঘুমিয়ে আছে। সেই সুযোগে আস্তে আস্তে কাব্যকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম আমি। তারপর চলে গেলাম ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিচে চলে গেলাম। এর ভেতরে কাব্যও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তারপর আমরা তিনজনে একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে কাব্য আবার রুমে চলে গেল। কাব্য ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি কিছু বলতে চাই। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, কি হলো, কিছু কি বলবি? মানে এত মানে না করে তাড়াতাড়ি বলে ফেল। বলছিলাম কি আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। চা। আমি কি বারণ করেছি তোকে? না মানে তুমি যাবে আমার সাথে? একা একা ভয় না থুক্কু, ভালো লাগছে না। কেন, রেনু খালাকে নিয়ে যা। উনি গেলে কি আর তোমায় বলতাম নাকি? না মানে উনি যাবে না, ওনার কাজ আছে, তাই তুমি চলো প্লিজ, চলো না জামাই। আচ্ছা ঠিক আছে, চল। ভাইয়ার কথা শুনে খুশি হলাম আমি। তারপর আর কি, ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। জায়গাটা খুব সুন্দর, গ্রামীণ এক রাস্তা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর সুন্দর খাল, বিল আর নদী। মাটির রাস্তায় চারপাশে রয়েছে ছোট্ট থেকে শুরু করে ইয়া বড় বড় সব ধরনের গাছ। তাদের মাঝখানে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু ঘরবাড়ি। ফসলের জন্য রয়েছে চারপাশে বিশাল বিশাল মাঠ। হঠাৎই চোখ গেল সামনে থাকা খেজুর গাছের দিকে। একটা লোক রসের হাঁড়ি নামাচ্ছে, যা দেখে মুখে পানি চলে আসলো আমার। আমি ভাইয়ার হাত ধরে বললাম, চলো না আমরা রস খাই। আচমকা এমনটা হওয়াতে কাব্য প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে। তুমি খুব ভালো। এই বলে ভাইয়াকে টানতে টানতে নিয়ে গেলাম আমি। এদিকে কাব্য মাইশার এমন বাচ্চামো দেখে মনে মনে হাসছে খুব, আর ভাবছে আসলেই একটা বাচ্চা মেয়ে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই লোকটার কাছে। তারপর আমি খেলেও ভাইয়া খেলো না। একদম খাঁটি রস খেতে সত্যি খুব মজা। অবশ্য আমি কোনোদিন খাইনি, জাস্ট ফিল গাইস। আমার খাওয়া শেষ হলে ভাইয়া লোকটাকে কিছু টাকা দিল। তারপর আমরা আবার সামনে এগোতে লাগলাম। ভোরের এই সুন্দর মুহূর্ত আমার সত্যি খুব ভালো লাগছে। পাক্কা 2 ঘন্টা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আমরা। আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আর যাব না, চলো এখন বাড়ি ফিরে যাই। আমার কথা শুনে ভাইয়াও বলে উঠল, কেন, আর ভালো লাগছে না? না তেমন কিছু নয়, অনেক দূর তো চলে এসেছি, এখন পা ব্যথা করছে, পরে আবার আসবো, এখন চলো। ভাইয়াও আর কথা বাড়ালো না। আমরা দুজনে আবার পেছনে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই আমার পা চলছেই না, একদম অবশ হয়ে গেছে মনে হয়। তারপরও যথাসম্ভব হাঁটার চেষ্টা করলাম আমি, কিন্তু আমি ব্যর্থ। এদিকে কাব্য বুঝতে পেরেছে মাইশা আর চলতে পারছে না। সে পেছনে গিয়ে মাইশাকে কোলে তুলে নিল। আচমকা কেউ কোলে তুলে নেওয়াতে আমি পুরো ঘাবড়ে গিয়ে তার শার্টের হাতা খামচে ধরলাম। মিটমিট করে তাকিয়ে দেখলাম কাব্য আমায় কোলে তুলে নিয়ে হাঁটছে। কাব্য ভাইয়ার এমন কাজে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। আমি বললাম, এসব কি করছো? লোকে দেখলে কি বলবে? নামাও আমায়। থামবি তুই?
নামাও। ভাইয়ার ধমক শুনে আমি চুপ, আর কোনো কথা বললাম না। বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম বাড়িতে। ভাইয়া আমায় দরজার সামনে নামিয়ে দিয়ে উপরে চলে গেল। হঠাৎই মনে হলো আমার যেমন পায়ে ব্যথা করছে ভাইয়ারও তো নিশ্চয়ই করছে। তার উপর অর্ধেক রাস্তা আমায় কোলে তুলে নিয়ে এসেছে। এই ভেবে কিছু একটা বানাতে চলে গেলাম রান্নাঘরে। হাতে গরম তেল, তার সাথে রসুন একসাথে গরম করে দাঁড়িয়ে আছি আমি কাব্য ভাইয়ার রুমে। আর ভাইয়া বিছানায় চুপ করে শুয়ে আছে। আমি কোনো কিছু না ভেবেই ভাইয়ার পায়ে ওগুলো লাগিয়ে দিতে লাগলাম। আচমকা কারো হাতের স্পর্শ পায়ে লাগায় কাব্য কেঁপে উঠল। চোখ খুলে মাইশাকে দেখে চমকে গিয়ে বলল সে। কি করছিস তুই? তেমন কিছু না, তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি, তোমার পায়ের ব্যথা কমে যাবে। এতটুকু বলে ভাইয়ার পায়ে মালিশ করে দিতে লাগলাম আমি। কাব্য আর কিছু বলল না, কারণ সত্যি সত্যি তার পায়ে প্রচুর ব্যথা করছে। আর মাইশা যখন নিজ ইচ্ছাতেই আসছে তাহলে ক্ষতি কি? মাইশার কাজে খুব খুশি কাব্য। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। এই 10 দিনে প্রচুর কাজ করিয়েছে কাব্য ভাইয়া। রান্নাটা ওই একদিনই করেছিলাম, কিন্তু খাবার খাইয়ে দিতে হয়েছে প্রতিদিনই। সবই ঠিক ছিল, প্রতিদিন ওই আচমকা চিৎকার করে ওঠার ব্যাপারটা বুঝলাম না। প্রতিদিন এই বিষয়টা নিয়ে ভয়ে থাকতাম আমি, আর প্রতিদিন ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমানো লাগতো। তবে এই 10 দিন খুব সুন্দরভাবে কেটে গেছে। এখন ভাইয়াকে অসম্ভব ভালো লাগে আমার। কেন লাগে জানি না। আচ্ছা, আমি কি ভাইয়াকে ভালোবেসে ফেলেছি নাকি? এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য ভাইয়া মাথায় টোকা দিয়ে বলল, এত কি ভাবছিস তুই? না, কিচ্ছু না। তা তৈরি তো, চল এখন। চলো। এই বলে আরেকবার রুমটার চারিদিকে তাকিয়ে চলে আসলাম আমি। কেমন যেন একটা মায়া পড়ে গেছে। সবাইকে বিদায় জানিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আর ভাইয়া গাড়ি আনতে গেছে। এমন সময় রেনু খালা বলে উঠলেন, আবার আসবে কিন্তু। অবশ্যই আসবো। এদিকে কাব্য গাড়ির কাছে আসতেই সেই ছেলেটি কাব্যর সামনে এসে বলল, ভাইয়া আবার আসবেন কিন্তু। আবার আসবো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। হুম বলছি কি ভাইয়া, আপনি প্রতিদিন রাতে আমায় চিৎকার দিতে কেন বলতেন? ছেলেটির কথা শুনে কাব্য বলল, সিক্রেট। এতটুকু বলে মুচকি হেসে কাব্য গাড়ি করে বেরিয়ে আসলো। আর ছেলেটি কাব্যের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে হাবলার মতো তাকিয়ে রইল। সবাইকে টাটা দিয়ে চলে আসলাম আমরা। ভাইয়ার গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। সত্যি খুব সুন্দর কেটেছে এই 10 দিন। এদিকে কাব্য ভাবছে চিৎকার দেওয়ার আসল কাহিনী। চিৎকার না দিলে কি প্রতিদিন মাইশা ভয় পেয়ে জড়িয়ে ধরতো তাকে? এসব ভেবে মনে মনে হাসলো কাব্য। হঠাৎ করে ভাইয়াকে এই হাসার কারণ বুঝলাম না আমি। কিছু জিজ্ঞেস না করে আমিও চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎই গাড়ি থামিয়ে দিল কাব্য ভাইয়া। আমরা কি এসে পড়েছি? সামনে তাকিয়ে দেখলাম এটা একটা মাঝ রাস্তা, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি থামলো কেন? হঠাৎ করে মাঝপথে গাড়ি থামানোর বিষয়টা বুঝলাম না আমি। হঠাৎই কাব্য বলে উঠল, নাম? আমরা এখানে কেন থেমেছি? এক জায়গায় যাব। কোথায়? নাম আগে, তারপর বলছি। গাড়ি করে যাওয়া যাবে না? না, এত কথা কেন বলছিস তুই? তোকে মেরে ফেলবো না। আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই বলেছি। এই বলে গাড়ি থেকে নেমে পড়লাম আমি। কাব্য ভাইয়া গাড়িটা রাস্তার এক সাইডে কিছু গাছের আড়ালে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসলো, হাতে কিছু ব্যাগ। তারপর আমার কাছে এসে বলল, চল। আমরা কিছুটা জঙ্গলের মতো দেখতে এমন একটা মাঠের মাঝখান থেকে হাঁটতেছিলাম। আশেপাশের পরিবেশ দেখে গা ছমছম করে উঠলো আমার, কারণ আশেপাশে কাউকে দেখছি না। আমি কাব্যের কাছে গিয়ে বললাম, আমরা এদিকে কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে।
হঠাৎ আমি কিছুটা দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, আমরা এখানে কেন এসেছি? আজকে এখানে থাকবো। আমি অবাক হয়ে বললাম, কি আজকে বাড়ি যাব না? না, কালকে সকালে যাব। বলছি কি, আমরা কি এখানে একা একা থাকবো? একা কোথায়, আমি আছি না, আর সাথে তোর প্রাণপ্রিয় ভূতেরাও তো আছেই। কাব্যের কথা শুনে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, বলছি কি, পরিবেশটা কেমন যেন ভয় ভয় লাগছে। তার চেয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। আকাশটাও কেমন যেন অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে। কাব্য আমার হাত ধরে বলল। কিচ্ছু হবে না, আমি আছি না। কাব্য ভাইয়ার কথা শুনে কেন জানি না খুব ভালো লাগলো আমার। আমিও আর কোনো কিছু না ভেবে ভাইয়ার হাত ধরে চললাম। কুঁড়ে ঘরে ঢুকে দেখলাম ঘরটা অগোছালো, কিন্তু খারাপ না, কেমন যেন ভালো লাগছে খুব। ভাইয়া ভেতরে ঢুকে বলল। এগুলো সব পরিষ্কার কর। কাব্যের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। তারপর বললাম, কি? তুই কি কানে শুনোস না? আমি পারবো না। তুই সত্যি পারবি না? না, পারবো না। হঠাৎই কাব্য আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করে কাব্যের এমন কাজ দেখে ভয় পেয়ে গেলাম আমি। সাথে সাথে আমিও পেছনে যেতে লাগলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এইভাবে এগিয়ে আসছো কেন? তুই কি বললি এইমাত্র? তুই সত্যি পারবি না? না মানে হুম। না মানে বাদ দিয়ে অন্য কিছু বল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি কি পারি আর কি না পারি তোকে দেখাচ্ছি। কি দেখাবে? হঠাৎই পেছনে কিছু একটার সাথে আটকে গেলাম আমি, যার কারণে আর পেছনে যাওয়া যাবে না। এদিকে কাব্য এগোতে এগোতে অনেকটা কাছে চলে এসেছে আমার। কাব্য আমার এতটা কাছে আসায় আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার ভয় মাখা ফেস তার বরাবরই পছন্দের। হঠাৎ কাব্য ঝুঁকে গেল মাইশার দিকে, সাথে সাথে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলল, পারবো, আমি করছি সব পরিষ্কার। কাব্য মাইশার কথা শুনে মুচকি হেসে বলল, এই তো গুড গার্ল। এতটুকু বলে মাইশার কাছ থেকে সরে আসলো কাব্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে কাব্যকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে পরিষ্কার করতে লাগলাম। আজকে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরেছিলাম, রেণুখালা পরিয়ে দিয়েছিল। এখন মনে হয় আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই বলে কাজ করতে শুরু করলাম আমি, আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম কাব্যকে। বেশ কিছুক্ষণ পর জোরে নিঃশ্বাস ফেললাম আমি, কারণ ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এদিকে বিকেল গড়িয়ে গেছে। ঘরটার কাছ থেকে বাহিরে বের হতেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে গেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎই চোখ গেল কাব্য ভাইয়ার দিকে, কারণ সে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে। আমার একা এখানে কাজ করতে দিয়ে শয়তানটা ওইখানে বসে আছে। আমি কিছুটা হেঁটে ভাইয়ার সামনে গিয়ে বললাম, এখানে বসে আছো কেন? তোর কাজ শেষ? এখন বলো, খাবো কি? প্রচুর ক্ষুধা লেগেছে আমার। সেই সকালবেলা খেয়েছিলাম, এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। ওখানে অনেক ঘাস আছে, খেয়ে নে। বিনিময়ে কাব্য বলে উঠল, কি আমি ঘাস খাবো? এতটুকু বলে ভাইয়া হন হন করে চলে যেতে লাগলো। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কালো মেঘের আকাশটা থেকে বর্ষণ হতে শুরু করলো। বৃষ্টির পানি গায়ে পড়তে কেমন যেন শরীর শিউরে উঠল। ধীরে ধীরে বৃষ্টির রেখা বাড়তে লাগলো, আর আমিও খুশি মনে বৃষ্টিতে ভিজতে লাগলাম।
বৃষ্টি বরাবরই ফেভারিট আমার, আর বৃষ্টিতে ভিজতে তো আরও বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে লাগলাম আমি। এমন সময় হঠাৎই কাব্য ভাইয়া চেঁচিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। কিচ্ছু হবে না, চলো না ভিজি। না, আমি ভিজবো না। আরে ভেজো না, কিচ্ছু হবে না। এই বলে বৃষ্টিতে লাফাতে লাগলাম আমি। এইদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার এই বাচ্চামোগুলো তার খুব ভালো লেগেছে। তারপর আর কি, সেও মাইশার সাথে বৃষ্টিতে ভেজার মজা নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। মাইশা আকাশের এই জলকানি দেখে ভয় পেয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। আকাশের মেঘের ডাক শুনে আরও শক্ত করে জড়িয়ে ধরলো মাইশা কাব্যকে। এদিকে আচমকা এমনটা হওয়াতে কিছুটা অবাক হয়ে যায় কাব্য। তারপর সেও খুশি হয়ে জড়িয়ে ধরলো মাইশাকে। কিছুক্ষণ পর মাইশা কাব্যকে জড়িয়ে ধরে আছে বুঝতে পেরে ঘাবড়ে গেল। তারপর তাড়াতাড়ি কাব্যকে ছাড়িয়ে বলল, সরি জামাই, আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে কাব্য মাইশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা যে তাকে কিছু বলছে তা হয়তো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে মাইশার। এক অদ্ভুত নেশা এসে গ্রাস করলো কাব্যকে। কাব্য মাইশার ঠোঁটে হাত দিয়ে বলল, হঠাৎ করেই কাব্যের এমন কাজে অবাক মাইশা, কারণ সে হয়তো ভেবেছিল কাব্য তাকে মন্দ বলবে। অবশ্য মন্দ বলার কিছু নেই, জামাইরেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো আর ধরি নাই। এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য মাইশাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইশার কোমর জড়িয়ে ধরে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আচমকা এমন হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। পরক্ষণে কি হচ্ছে বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। এক পর্যায়ে সেও থেমে যায়। দুজনের এক অদ্ভুত অনুভূতিতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। একে অপরকে ছেড়ে দিয়ে দুজনেই একসাথে শ্বাস ফেলতে শুরু করলো, কারণ তারা নিজেরাও বুঝতে পারেনি এতক্ষণ তারা কি করছিল। হঠাৎই দুজন একসাথে হাঁচি দিতে শুরু করলো। থরথর করে কাঁপছি আমি, ভেজা শাড়িতে পুরো জমে গেছি। আর আমার সামনে কাঠের টুকরো নিয়ে আগুন জ্বালাচ্ছে কাব্য। বিষয়টা অদ্ভুত হলেও ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যে কাব্য আগুন জ্বালিয়ে বলল, এবার আর শীত করবে না। আচ্ছা তুই বস, আমি গিয়ে গাড়ি থেকে তোর জন্য জামা নিয়ে আসছি। আমি কাব্যের কথা শুনে শুধু মাথা নাড়ালাম। তারপর ভাইয়াও আর কিচ্ছু না বলে চলে গেল। আর আমি আগুনের দিকে কিছুটা উপরে হাত রেখে শীত কমাচ্ছি। এদিকে গাড়ির কাছে এসে হাসছে কাব্য, নিজের কাজে নিজেই লজ্জিত। অবশ্য যেটা হয়েছে সেটা হয়তো কাব্য করতে চায়নি, হয়ে গেছে। এই ভেবে গাড়ির ভিতর থেকে মাইশার একটা জামা নিয়ে নিজেও চেঞ্জ করে আবার চলল সে। হুট করে মাইশা চেঁচিয়ে উঠে পিছন থেকে দৌড়াতে লাগলো। এমন সময় সামনে কাব্যকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, ভূত, ভূত। এদিকে হুট করে কেউ জড়িয়ে ধরাতে অবাক হয়ে গেল কাব্য। পরক্ষণেই মাইশা বুঝতে পেরে বলল, কি হয়েছে? কি? ওখানে ভূত আছে। এই সন্ধ্যাবেলা ভূত কোথায় পেয়েছিস তুই? না মানে ওখানে কেমন যেন ছমছম লাগছে। এই বলে কাব্যকে ছেড়ে দিলাম আমি। তারপর ঠোঁটে কামড় দিয়ে বললাম, না মানে ওখানে একা ভয় লাগছিল। কাব্য আমার কথা শুনে আমার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, তাই নাকি আমাকে জড়িয়ে ধরার ধান্দা? কাব্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কি? কানে শুনতে পাসনি? আচ্ছা ঠিক আছে, যাও। এত বড় মিথ্যে কথা বললে তো তুমি। আজ থেকে তোমায় আর কোনো দিন জড়িয়ে ধরা তো দূর, তোমার থেকে 10 সেন্টিমিটার দূরত্ব রেখেই থাকবো। পুরো একশ্বাসে কথাগুলো বলে কাব্যের কাছ থেকে আমার জামাটা টান মেরে এনে হন করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলাম আমি। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। শয়তানটা বলে কিনা ওকে জড়িয়ে ধরার বাহানা করছি। আর যদি তোরে কোনোদিন জড়িয়ে ধরেছি না, লাগলে কারেন্টের তারকে জড়িয়ে ধরবো, তারপরও তোরে ধরবো না, শালা হনুমান।
এদিকে কাব্য আগুনের সামনে দাঁড়িয়ে হাসছে। তার হাসি যেন থামছেই না। মাইশাকে এইভাবে রাগাতে তার সত্যি খুব ভালো লাগে। এখন তো খুব লাগছে, এই বলে হাসছে কাব্য। রাত প্রায় 8টা। শহরে থাকলে হয়তো এখন কেবল সন্ধে, কিন্তু এই জঙ্গলে মনে হচ্ছে রাত 10টা। আগুনের কাছে বসে আছি আমি আর কাব্য। এখন শীত অনেকটাই কম লাগছে, হালকা ঠান্ডা লাগছে মনে হয়। এদিকে ক্ষুধাও লেগেছে খুব। না কিছু বলতে পারছি না আর না কিছু করতে পারছি। এমন সময় কাব্য আমার সামনে কিছু খাবার এনে বলল। খেয়ে নে। আমি নাক ফুলিয়ে বললাম, খাবো না, আমার খিদে নেই। তোর খিদে আছে কি নেই তা আমি খুব ভালো করে জানি, তাই বলছি খেয়ে নে। কাব্যের কথা শুনে আমিও আর কিছু না বলে হুট করে খাবারগুলো টান মেরে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে কাব্য ভাইয়া এভাবে খাবার খেতে দেখে বলল, তোর নাকি খিদে নেই? খিদে নেই তাতেই এই অবস্থা। খিদে থাকলে কি করতি তুই জানিস? এই মুহূর্তে কাব্য ভাইয়ার কোনো কথাই আমি কানেই নিলাম না। প্রচণ্ড খিদে পেলে যা হয় আর কি। সেই সকালবেলা খেয়েছিলাম, এতক্ষণ কি করে না খেয়েছিলাম কে জানে। বাসায় থাকলে মায়ের মাথা খেয়ে ফেলতাম খিদে লেগেছে বলে। এসব ভেবে ফটাফট সব খাবার খেতে লাগলাম আমি। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। এখন খুব ভালো লাগছে। এখন শুধু ঘুমানোর ব্যবস্থা হলেই শেষ। হুট করে কাব্যকে বলে উঠলাম, এখন ঘুমাবো কোথায়? আমার মাথায়। কি? না কিচ্ছু না, এইভাবে বসে থেকেই আজ সারা রাত পার করে দিব। কি তোমার কি মাথা খারাপ? এই রাতের বেলা খোলা আকাশের নিচে বসে থাকবো? হুম। তুমি কি আমার সাথে মজা করছো? মোটেও না। বিনিময়ে কিছু বললাম না আমি, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম কাব্যের দিকে। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগলো আর আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আশেপাশে পরিবেশ ঝমঝম করছে, হুটহাট শব্দ আসছে, যাতে করে আরও ভয় লাগছে। এই মুহূর্তে কাব্যের ওপর প্রচুর পরিমাণে রেগে আছি আমি। এগুলো করার কোনো মানে হয়? এইভাবে জঙ্গলের মধ্যে থাকার অদ্ভুত বিষয়। সারাদিন কাউকে দেখতে পেলাম না। এদিকে ঘুম চোখ বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎই মনে হলো কেউ কাছে এনে তার কাঁধে মাথা দিল। এই মুহূর্তে কে এমনটা করলো? মোটেও সেদিকে ইন্টারেস্ট নই। তার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এদিকে কাব্য মাইশাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বসে রইল। এমন সময় একটা লোক এসে বলল, এখানে কি বসে কাটিয়ে দিবে নাকি? লোকটার কথা শুনে হাসলো কাব্য, তারপর বলে উঠল, না চাচা। তোমার কথা মতো আমরা সারাদিন এখানে আসিনি। থ্যাংক ইউ চাচা, চাচিকে নিয়ে কেটেছে কেমন আজকে? কি আর কমু বলো, প্রথমবার সিনেমা হলে গেলাম, তার সাথে আরও অনেক কিছু করেছি। তোমারে কন যাইব না? ঠিক আছে চাচা, আপনাকে আর বলতে হবে না। এই তাহলে তোমার পিচ্চি বউ? চাচা। খুব মিষ্টি দেখতে। আর শোনো, এখানে বসে না থেকে এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে চাচা। এই বলে আমি মাইশাকে নিয়ে রুমের ভিতরে ঢুকে গেলাম। আর ওই চাচাই শুধু কিছুক্ষণ তাকিয়েই রইল ওদের দিকে, তারপর সেও তার বউয়ের কাছে চলে গেল। ওই জায়গাটা অনেক দিন আগেই দেখছিল কাব্য। আর এই কুঁড়ে ঘরে থাকতো একজন মহিলা আর একজন পুরুষ। কমজোর হলে তাদের বয়স 60 থেকে 65 হবে। তারপর তাদের সাথে পরিচয় হয় কাব্যের। মাইশাকে নিয়ে এখনও আসার একটা ইচ্ছে জাগে কাব্যের। এরপর আর কি ওনাদের সব কিছু বলে, কিছুক্ষণের জন্য ঘুরতে বলে কাব্য, আর কিছু টাকাও দেয় তাদের। তারপর আর কি ওদিকে চাচা চাচি ঘুরোঘুরি করছিল, আর এখানে মাইশা আর কাব্য। ভিতরে ঢুকে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে জানালা ভেদ করে সূর্যের আলো আসছে রুমে, আর তার সাথে একে অপরকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়ে আছে কাব্য আর মাইশা। হঠাৎই দরজায় কারোর টোকা পড়তেই ঘুম ভাঙল কাব্যের। তারপর সে মাইশাকে জাগিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে। এতটুকু বলে বাহিরে বেরিয়ে হয়ে গেল কাব্য। কারো মুখে নিজের নাম শুনে ঘুম ভাঙলো আমার। চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসলাম আমি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম সেই ছোট্ট ঘরটাই আছি আমি। এখানে কখন আসলাম আমি? মস্তিষ্ক কোনায় এসে কথাটা বেজে উঠলো আমার।
এমন সময় কাব্য বলা কথাটা মাথায় বেজে উঠল। তাড়াতাড়ি তৈরি হ, আমাদের যেতে হবে। আমিও তার কিছু না ভেবে উঠে দাঁড়ালাম। তারপর ধীর পায়ে বাহিরে বের হতে দুজন মানুষকে দেখে চমকে গেলাম। ওনারা আমায় দেখে বলল, ঘুম ভাঙছে তাহলে? ওনার কথা শুনে মাথা নাড়ালাম আমি। তারপর মহিলাটা বলে উঠল, ওইদিকে একটা পুকুর আছে, যাইয়া মুখ ধুয়ে আসো। আমিও ওনাদের কথা ওনার দেখানোর পথের দিকে পা বাড়ালাম। এই মুহূর্তে মাথায় শুধু একটা কথাই বাজছে, ওনারা আসলো কোথা থেকে? হাঁটতে হাঁটতে একটা পুকুর দেখলাম আমি, কাব্য ছিল সেখানে। আমায় দেখে ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, ঠিক আছে? ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম আমি। আমার মাথা নাড়ানো দেখে ভাইয়া চলে গেল। তারপর আমি পুকুরে নেমে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখলাম কাব্য ওনাদের সাথে হেসে হেসে কথা বলছে। তারপর আমায় দেখে ওনারা বলে উঠল, আইসো, ওইখানে একখান গামছা আছে, মুখটা মুছে খাইতে আহো। আমিও ওনার কথা মতো মুখ মুছে বসে পড়লাম কাব্যের পাশে। তারপর খাবার খেতে শুরু করলাম। তারপর ওনারা অনেক কথা বলল যে এই বাড়িটাই তারাই থাকে, তাদের খুব ভালো লাগলো আমার। তারপর খুশি মনে গল্প করতে করতে খাবার শেষ করলাম আমরা। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা। সব কিছুই তো ঠিক আছে, শুধু এতটুকু মাথায় ঢুকলো না, ওনাদের বাড়ি ওটা হলে কালকে কোথায় ছিল ওনারা? আমার কথা শুনে কাব্য ভাইয়া বলে উঠল, তোর অত বুঝে কাজ আছে কোনো? বিনিময়ে আমি কিচ্ছু বললাম না, আর ভাইয়াও কিছু বলল না। গাড়ি চালাতে লাগলো তার আপন গতিতে। তবে আর যাই বলো, জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। দরজার কলিং বাজাতে মামনি এসে দরজা খুলে দিল। আমরাও হেসে মামনিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো মামনি? ভালো, তোরা? আমরাও ভালো আছি। তারপর আমরাও বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। কাব্য বাড়ির ভেতরে ঢুকে সোজা রুমে চলে গেল, আর আমি আর মামনি বসে পড়লাম সোফায়। এমন সময় দরজার কাছ থেকে চেঁচিয়ে বলে উঠল তানিশা, ওরে ভাবি, ওরে বান্ধবী, ওরে বোন, তুই আসছস? হঠাৎ করে এমন চেঁচানো শুনে আমি অবাক হয়ে সামনে তাকালাম। আমি তাকানোর সাথে সাথেই তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। আমিও খুশি মনে ওকে জড়িয়ে ধরে বললাম, এই তো আসছি বোন, বান্ধবী। মা জানু, তোরে এত মিস করছি। আমিও। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি, তারপর এত এত গল্প করব, ওকে? তারপর তানিশা চলে গেল। এর ভেতর মামনিও বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বসবি। ওকে মামনি। তারপর আমিও চলে আসলাম সিঁড়ি বেয়ে উপরে। রুমে ঢুকতেই দেখলাম কাব্যকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর সারাদিন এটা ওটা করে সময় চলে গেল। রাতে ডিনার সেরে তানিশার রুমে গল্প করছি আমি আর তানিশা। এতদিন কি কি হলো সব বলতে হবে না, এই ভেবে গল্প শুরু করে দিলাম আমি। আর তানিশা অতি আগ্রহের সাথে বসে আমার কথাগুলো শুনতে লাগলো। এদিকে কাব্য রুমের ভেতর পায়চারি করছে, কারণ মাইশা এখনো রুমে আসছে না। না জানি এতক্ষণ কি করছে। বোকা মেয়েটা আবার সব বলে দেবে নাকি তানিশাকে? এসব না ভাবনায় ভেবে যাচ্ছে কাব্য। রাত 1টা, মাইশা এখনো রুমে আসেনি। কাব্য এবার প্রচণ্ড বেগে রেগে গেছে। এতক্ষণ করছি কি তানিশার রুমে? এক পর্যায়ে কাব্য রাগান্বিত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। হয়তো মাইশা আর আসবে না রুমে। চুপি চুপি করে কাব্যের রুমের দিকে পা বাড়াচ্ছি আমি। এই তানিশার সাথে বকবক করতে যে এতটা সময় হয়ে যাবে বুঝতেই পারিনি। কখন এতটা বেজে গেল বুঝতেই পারলাম না। এসব ভাবনার মাঝে হেঁটে চলে গেলাম রুমে। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও আর কোনো কিছু না ভেবে চুপি চুপি কাব্যের পাশে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসলো না। আশ্চর্য বিষয়, ঘুম আসছে না কেন?
হঠাৎই কেন জানি না এই 10 দিনে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমানোটা খুব মিস করছি। হঠাৎ কাব্যের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কি সুন্দর লাগছে কাব্যকে। আগে কখনো এতটা গভীরভাবে কাব্যকে দেখা হয়নি আমার। অবশ্য দেখব কি, ভয়ে তো আমি ঠিক করে তাকাতামই না। তাকে দেখলেই বুকের ভেতর ধক করে উঠত, কিন্তু এখন আর ভয় করছে না। খুব ভালো লাগছে কাব্যকে। আচ্ছা, আমি কি কাব্যকে ভালোবেসে ফেলেছি নাকি? আচ্ছা, বুঝবো কি করে যে কাব্যকে ভালোবাসি আমি? এসব আলতু ফালতু চিন্তা ভাবনা করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। কেন জানি না বারবার শুধু ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করছে আমার। কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে কাব্যকে জড়িয়ে ধরলাম আমি। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার জামাইরে তো ধরছি। এতটুকু ভেবে চোখ বন্ধ করে ঘুম। সকালে আগে ঘুম ভাঙলো কাব্যর। চোখ খুলে পাশে মাইশাকে দেখে অবাক। তার চেয়েও বেশি অবাক হয়েছে মাইশাকে জড়িয়ে ধরাতে। বিষয়টা একটু কেমন লাগলো কাব্যের কাছে। অবশ্যই কাব্য এতে অনেক খুশি হয়েছে। হয়তো সে তার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে। কাব্য মাইশাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই যে কবে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি আর কতটা চাই তোকে। আমার বিশ্বাস একদিন তুই সত্যি বুঝতে পারবি। একদিন হয়তো তুইও আমায় নিজের চেয়ে বেশি ভালোবাসবি। শুধু সেই দিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে কাব্য মাইশার কপালে একটা চুমু দিয়ে ওকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কাব্য যেতেই চোখ মুলে তাকালো মাইশা, কারণ সে কাব্যের বলা সব কথাই শুনতে পেয়েছে। আসলে কাব্য যখন মাইশাকে তার বুকের সাথে জড়িয়ে ধরেছিল তখনই খুব ভেঙে যায় মাইশার। তারপর কাব্যের বলা কথাগুলো সবই শুনেছে মাইশা। তার মানে কাব্য আমায় ভালোবাসে? আর ভালোবেসেই কি তাহলে আমায় বিয়ে করেছিল? তাহলে কি আপু জানতো এই বিষয়টা? তাহলে আমায় কেন বলল না? মাথার ভেতর হাজারটা প্রশ্ন এসে মাথায় বাজলো। তার সাথে কাব্য বলা শেষের কথাটা, শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম আমি। কেন জানি না এই মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় কারোর ডাক এসে কানে বাজছে আমার, কারণ কাব্য ডাকছে আমায়। আমিও ওনার ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। আমার তাকানো দেখে কাব্য বলে উঠল, ওঠ, তাড়াতাড়ি ভার্সিটি যেতে হবে না নাকি? আমিও কাব্যর কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর বলে উঠলাম, যাব তো। ওকে, তাড়াতাড়ি তৈরি হ, তোদের নামিয়ে দিয়ে আমি অফিস যাব। ওকে। এই বলে তাড়াতাড়ি চলে গেলাম আমি ওয়াশরুমে। হঠাৎই মনে হলো, না, আজকে ভার্সিটি যাওয়া যাবে না। আজকে সব সত্যি জানবো আপুর কাছ থেকে, না হলে পরে হয়তো দেরি হয়ে যাবে। এই ভেবে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে হালকা ফ্রেশ হয়ে ভাইয়াকে গিয়ে বললাম, আজকে আমি ভার্সিটি যাব। আচমকা আমার এমন কথা শুনে কাব্য বলে উঠল, কেন, এই মাত্রই তো বললি যাবি। না, আসলে কালকে তানিশা বলেছিল আজকে ভার্সিটি বন্ধ। আমি ভুলে গিয়েছিলাম, তাই আমাদের আর আজকে ভার্সিটি যেতে হবে না। কাব্য কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ঠিক আছে। তারপর কাব্য বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে। নিচে নামতেই দেখলাম কাব্য, তানিশা, মামু আর মামনি বসে ব্রেকফাস্ট করছে। আমায় দেখে মামনি বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বসবি। আমিও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলাম। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে মামু তার রুমে চলে গেল। কাব্য অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর আগেই তানিশাকে জিজ্ঞেস করলো, আজকে তোদের কিসের বন্ধ রে ভার্সিটি? আজকে ভার্সিটি বন্ধ। এই রে, খাইছে। এখন যদি তানিশা সব সত্যি বলে দেয়? আমি তানিশার পায়ে একটা খোঁচা মারলাম। সাথে সাথে তানিশা চেঁচিয়ে উঠল। তানিশার চেঁচানো শুনে কাব্য বলে উঠল, কি হলো তোর? না, আসলে একটা মশা কামড় দিল তাই।
মশার কামড়ে কেউ এত জোরে চিৎকার দেয়? আসলে কি বলো, অনেক বড় মশা তো, তাই। মানে? না, কিছু না। ওসব বাদ দে, কিসের বন্ধ তোদের ভার্সিটি? ওই তো ভার্সিটির স্যাররা বলেছে বন্ধ, তাই বন্ধ। কি, ওটা কিছু না। আর তুমি এত কিছু জেনে কি করবা? তুমি যাও না তোমার কাজে, তোমার অফিসে লেট হচ্ছে না? কাব্য আর কোনো কিছু না ভেবে চলে গেল তার কাজে, কারণ সত্যি তার দেরি হয়ে যাচ্ছে। কাব্য বাসা থেকে বেরোতেই একটা শ্বাস ফেললাম আমি। এমন সময় তানিশা আমায় মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই ভাইকে মিথ্যে কেন বলছিস? না, আসলে আজকে ভার্সিটি যেতে ইচ্ছে করছিল না, তাই আর কি মিথ্যে বললাম। সত্যি বলছিস? আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? হুম হুম, আর আমি মিথ্যে কেন বলবো তোকে? এই বলে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম আমি। তারপর রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে সোজা আপুর নাম্বারে ফোন। প্রথম কলে ধরলো না আপু, তারপর আরেকবার কল দিলাম আমি। কিচেনে কাজ করছে রিয়া, সবাই মিলে ব্রেকফাস্ট করে, এখন সেগুলো গোছানোতে ব্যস্ত সে। এমন সময় ফোনের কল আসার শব্দ ভেসে আসে রিয়ার কানে। তারপর তাড়াতাড়ি তার কাজটা গুছিয়ে চলে যায় তার রুমে। রুমে ঢুকে ফোন হাতে দিতেই পুরো 10টা কল করেছে মাইশা। হঠাৎ করে মাইশার এতগুলো কল দেখে অবাক হয় রিয়া। তারপর তাড়াতাড়ি সে আবার কল ব্যাক করে মাইশা। প্রায় 10 বার কল করেছি আপুকে, কিন্তু একবারও ধরল না। তাই একরাশ বিরক্ত নিয়ে বসে পড়লাম সোফায়। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না আমি। কাব্য ভাইয়া কি সত্যি আমায় ভালোবাসে? আমাকে কি ভালোবেসেই তাহলে বিয়ে করেছিল? এসব প্রশ্নের উত্তর শুধু আপুই দিতে পারবে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে ফোন আসতে কিছুটা কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিতেই আপুর নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বললাম, হ্যালো আপু। বল, এতবার ফোন কেন দিয়েছিস তুই? আজকে তুমি আমায় সব সত্যি বলবে আপু। কাব্য কেন সেদিন আমায় বিয়ে করেছিল? শুধুই কি তোমার কথা রাখতে, নাকি অন্য কিছু? হঠাৎ করে মাইশার এমন কথা শুনে অবাক হয় রিয়া। এই মুহূর্তে কি বলবে সে বুঝতে পারছে না। কি হলো আপু, চুপ করে আছো কেন? মাইশার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় রিয়া। তারপর মাইশাকে বলে উঠল, আসল সত্যি ওটা ছিল না। মানে? কাব্য আমার কথা রাখতেই তোকে বিয়ে করেনি। তাহলে? তাহলে শোন, আজকে সব সত্য বলবো তোকে। বলো আমায়। কাব্য তোকে ভালোবাসে, তাই বিয়ে করেছে। আপুর কথা শুনে রীতিমতো অবাক আমি। আপু আবারও বলে উঠল, কাব্য তোকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু কখনো বলেনি, কারণ ও চেয়েছিল তুই ওর ভালোবাসা বুঝতে পারিস। কিন্তু বোঝার আগে যখন আমরা আমাদের বিয়ের কথা শুনতে পারি যে আমার আর কাব্যের সেই ছোট্টবেলা থেকে বিয়ে ঠিক করা ছিল, তখন আমি কাব্য দুজনেই প্রচণ্ড ভেঙে পড়ি। কারণ আমি যে ভালোবাসতাম রাসেলকে, আর কাব্য তোকে, আর আমাদের এই বিষয়টা আমরা তিনজনই জানতাম। এরপর কাব্যের প্ল্যান মতোই আমরা সেদিন এমনটা করেছিলাম, কারণ আর যে কোনো উপায় ছিল না। জানি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর, এই মুহূর্তে এমনটা না করলে কাব্য তোকে পেত না, আর না আমি রাসেলকে। আমাদের তিনজনের লাইফটাই নষ্ট হয়ে যেত, তাই বাধ্য হয়ে এমনটা করেছি আমি। সরি রে। এতটুকু শুনেই ফোনটা কেটে দিলাম আমি। আপুর সব কথা যেন আমার কানে বাজছে। তার মানে কাব্য ভাইয়া সত্যি সত্যি আমায় ভালোবাসে, তাও আবার সেই ছোট্টবেলা থেকে। চোখে কালো চশমা, গায়ে কাব্য ভাইয়ার একটা ব্ল্যাক শার্ট, আর তার সাথে প্লাজো পরা অবস্থায় মিউজিক সিস্টেম পুরো লাউডস্পিকারে দিয়ে কুর্তা পাজামা কালা কালা গানটা ছেড়ে উড়া ধুরা নাচতে আছি আমি। কেন নাচছি জানা নেই, তবে আমি খুব খুশি। ফুল লাউডে গান চলছে, বিছানার ওপর উঠে উড়া ধুরা বালিশ নিয়ে নাচতে আছি আমি। এই মুহূর্তে আমি ভুলেই গিয়েছি যে এটা কাব্য ভাইয়ার রুম। হঠাৎই দরজায় নক করলো কেউ, সাথে সাথে মিউজিক অফ করে দিলাম আমি। এই রে, এর ভিতর কাব্য ভাইয়া চলে আসলো নাকি?
এখন আমার কি অবস্থা দেখলে কি বলবে? তার উপর রুমটারও অবস্থা খারাপ করে দিয়েছি। এসব ভাবনার মাঝেই দরজার ওপাশে তানিশা বলে উঠল, মাইশা, তুই রুমের মধ্যে বসে কি করছিস? ওর কথা শুনে আমি এক শ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ওকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। ও আমার এমন অবস্থা দেখে বলে উঠল, এগুলো কি করছিস তুই? আরে চুপ কর তো, কিচ্ছু হবে না। জামাই আসার আগেই আবার সব আগের মতো করে ফেলবো। আর কাব্য আসতে এখনো অনেক দেরি আছে, তাই চলো বেবি, লেটস ডান্স। এই বলে আবার গান ছেড়ে দিয়ে দুজনে বিছানার ওপর দাঁড়িয়ে উড়া ধুরা নাচতে আছি। প্রথমে তানিশা রাজি না হলেও পরক্ষণে শুরু হয়ে গেল দুই বইনের নাগিন ড্যান্স। পাক্কা 1 ঘন্টা ধরে পুরো বিছানার চাদর থেকে শুরু করে বিছানার ওপর থাকা বালিশ নিয়ে উড়া ধুরা নাচতে আছি আমরা। এই মুহূর্তে বলতে গেলে দুজনে পুরো পাগলি হয়ে গেছি, একেই বলে পাজামা পার্টি। এমন সময় তানিশা বলে উঠল, খালি মুখে পার্টি জমে বই, তুই এইখানে থাক, আমি গিয়ে ফ্রিজ থেকে কোক টুক নিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি আসিস। এতটুকু বলতেই তানিশা চলে গেল আর আমি বিছানার ওপর দাঁড়িয়ে উড়া ধুরা নাচছি। কিছুক্ষণের মধ্যে তানিশা চলে আসলো, হাতে তার 2টো কোকের বোতল। তানিশা রুমে ঢুকেই সোজা বিছানায় এসে একটা বোতল আমার হাতে আর একটা ওর হাতে নিল। তারপর আমি বলে উঠলাম, দাঁড়া, একটা বাঙালি ডিজে গান ছাড়ি। এই বলে তাহারি আঙ্কেলের গাওয়া ডিজে গানটা ছেড়ে উড়া ধুরা হাসি আর তার সাথে মাইশা তানিশার ডিজে নাচ। হঠাৎ করে আমাদের নাচের মাঝখানে কেউ এসে গানটা অফ করে দিল। সাথে সাথে আমরা দুজনে অবাক হয়ে সামনে তাকালাম। সামনে কাব্যকে দেখে চোখ বড় হয়ে গেল আমার, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দরজাটা খুলল কে? আমি তানিশার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে চুপি চুপি করে বললাম, তুই দরজা কেন বন্ধ করিসনি? কেন? দোস্ত, উত্তেজনায় ভুলে গিয়েছিলাম। এখন কে বাঁচাবে আমাদের? আমাদের হবে না, আমাকে। মানে? এতটুকু বলতেই তানিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর এমন কাজে আমি জাস্ট হাঁ হয়ে তাকিয়ে রইলাম। কি শয়তান মেয়ে রে বাবা, আমায় একা ফেলে চলে গেল। এখন কি করব আমি? এদিকে আমি তো ভাইয়ার জামা পরে আছি, এটা দেখে ভাইয়া রেগে যায়নি তো? আমি বিছানার ওপর দাঁড়িয়ে বললাম, গুড মর্নিং জামাই। দুপুর 2টা বাজে, এখন তোর জন্য গুড মর্নিং? কাব্যের কথা শুনে রীতিমতো অবাক আমি। দুপুর 2টো বেজে গেছে, কিন্তু কখন বাজলো বুঝতেই তো পারিনি। না মানে সরি। রুমের কি অবস্থা করেছিস? বালিশ কোথায় কোথায় ফেলেছিস? সরি, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই বলে উত্তেজনায় নিয়ে খাট থেকে নামতে গিয়ে প্লাজোর সাথে পা বেজে হুমড়ি খেয়ে বিছানার থেকে নিচে পড়ে যেতে নিলাম আমি। হঠাৎ করে যে এমন কিছু হবে তা বুঝতেই পারিনি। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছি আমি। এক্ষুনি হয়তো আমার কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎ মনে হলো কেউ আমায় ধরে ফেলেছে। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম আমি। সামনে তাকিয়ে দেখলাম কাব্য অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো ভয়ে অর্ধেক হয়ে গেছি। এ কি তো রুমের এই অবস্থা, তার উপর এক্ষুনি পড়ে গিয়ে কোমরটা যেত আমার। না জানি কাব্য এখন আমার সাথে কি করবে। আমি নরম গলায় কাব্যকে বললাম, সরি প্লিজ, কিচ্ছু বলো না, আজকে আমি খুব খুশি। এই বলে ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম, কারণ কাব্য আমায় কোলে তুলে নিয়েছে। খুশি কেন? তোমায় বলবো কেন? নামায়। আমার কথা শুনে কাব্য নিচে নামিয়ে দিল আমায়। তারপর কড়া গলায় বলল, খুশি থাক আর যাই থাক, 1 ঘন্টার মধ্যে পুরো রুম আমার আগের মতো দেখতে চাই আমি। ওকে মাই জামাই। এই বলে কাব্যর গালে
একটা ছোট্ট করে কিস করে দিলাম আমি, দিয়েই রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ ঝাড়ু আনতে হবে তো নাকি। এদিকে মাইশার এমন কাজে কাব্য শক খেলো। কি করলো ও? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বলে কাব্যও চলে যায় ওয়াশরুমে। পাক্কা 1.5 ঘন্টা বসে পুরো রুম পরিষ্কার করলাম আমি। কোমর সব ধরে গেছে, আর কাব্য এতক্ষণ আরামে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আশ্চর্য, প্রতিদিন রাতে বাড়ি আসি আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। ধুর, আমার পুরো পাজামা পার্টিটাই নষ্ট হয়ে গেল। এই ভেবে পুরো রুম পরিষ্কার করে চলে গেলাম ওয়াশরুমে। তারপর গোসল করে সোজা নিচে গেলাম খাবার খেতে। সবাই আজকে আমায় ছাড়াই খেয়ে নিয়েছে। অবশ্য দোষটা আমারই ছিল, তাই দেরি হয়ে গেছে। নিচে নামতেই দেখলাম তানিশা আছে টেবিলে। তারপর আমরা দুজনে একসাথে খাবার খেলাম, তার সাথে বকবক তো ফ্রি। মাঝখানে কেটে গেল 2 দিন। এই 2 দিনে অনেক ভেবে দেখলাম আমি, যখন কাব্যের সাথে বিয়ে হয়েই গেছে, তাহলে এখন আর কোনো ভেদাভেদ না করে ভাইয়াকে প্রপোজ করে দিব আমি। সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি কাব্যকে, আর এতদিন খুব ভালো করেই বুঝতে পেরেছি আমি। হঠাৎই ফোনটা হাতে নিয়ে আপুকে ফোন করলাম। প্রথম কলেই আপু ধরে ফেললো, তারপর বলে উঠল, বল। আপু, আমি ভাবছি আমি নিজেই কাব্যকে প্রপোজ করব। আপু আমার কথা শুনে অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? আপুর চেঁচানো শুনে মনে হলো আমার কানটাই ফেটে যাচ্ছে। আরে, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুই কি সত্যি বলছিস মাইশা? তোমায় মিথ্যে বলে লাভ কি? আর আমার মনে হয় না কাব্য এ যুগে কোনো দিন আমায় বলবে সে আমায় ভালোবাসে। তাই আমি ভাবছি আমি নিজেই বলে দেই। তুই কি ভালোবাসিস কাব্যকে? সেটা তোমায় বলবো কেন? যাকে বলার তাকেই বলবো। তুমি শুধু বলো কি করে কি করব। আপু কিছুক্ষণ ভেবে আমায় একটা জব্বর আইডিয়া দিল। আমিও আপুর কথা মতো প্রথমে নিজ হাতে রান্না করলাম। তারপর গিয়ে মামনির কাছে। মামনি ছাদে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল। আমি মামনির সামনে দাঁড়িয়ে বললাম, বলছি কি মামনি? বল না, শুনছি আমি। শোনো না। বল। আসলে মামনি, আসলে বাদ দিয়ে যেটা বলতে এসেছিস চট করে বলে ফেল। মামনির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে চট করে বলে উঠলাম, আমি কাব্য ভাইয়ার জন্য অফিসে খাবার নিয়ে যাই। মামনি আমার কথা শুনে অবাক হয়ে গাছে পানি দেওয়া বন্ধ করে বলল, কি ব্যাপার বল তো? আজকে নিজ হাতে খাবার রান্না করলি, এখন আবার কাব্যর জন্য অফিসে খাবার নিয়ে যেতে চেয়েছিস, কারণটা কি? ব্যাপার কি তোর? আমি মামনির কথা শুনে পেছন থেকে মামনিকে জড়িয়ে ধরে বললাম, আরে তেমন কিছু নয় মামনি, আসলে একটু অফিস থেকে ঘুরে আসতে চাইছিলাম। শুধু কি অফিস দেখতেই যাবি নাকি অন্য কোনো কারণ আছে? কি যে বলো না তুমি, যাই আমি প্লিজ। ঠিক আছে, গাড়ি করে যাবি, আবার গাড়ি করেই ফিরে আসবি। এই বলে মামনির গালে একটা চুমু দিয়ে আমি চলে আসলাম নিচে। তৈরি হতে হবে তো। নিচে এসে একটা সুন্দর লাল রঙের শাড়ি বের করলাম আমি। শাড়ি পরাও শিখে নিয়েছি আমি। এখন আর শাড়ি নিয়ে কোনো ঝামেলাই নেই। সুন্দর করে শাড়ি পরে হাতে কিছু কাঁচের চুড়ি পরে নিলাম। চুলগুলো সুন্দর করে বেনুনি করে এক সাইডে রেখে দিলাম। ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, কানে এক জোড়া ঝুমকা পরে, চোখে হালকা কাজল। ব্যাস, মাইশা তৈরি। আজকে আমার খুব খুশি খুশি লাগছে। নিজেকে নিজেই আয়নায় দেখে পাগল হয়ে যাচ্ছি। ভাইয়া নিশ্চয়ই হার্ট ফেল করবে, এই ভেবে আনমনে হেসে দিলাম আমি। তারপর আস্তে আস্তে হাতে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। নিচে নামতেই তানিশা আর মামনি হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। আমি মুচকি হেসে তাদের বললাম, আমায় কেমন লাগছে? শাড়ি পরা ঠিক আছে না মামনি? দুজনেই হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি আবারও বলে উঠলাম, কি হলো মামনি, কথা বলছো না কেন?
এমন সময় তানিশা বলে উঠল, ওরে দোস্ত, তোরে কি সুন্দর লাগছে। আমি তানিশার কথা শুনে একটু ভাব নিয়ে বললাম, থ্যাংক ইউ জানু। তারপর মামনিকে বললাম, আমায় ভালো লাগছে তো মামনি? খুব সুন্দর লাগছে। তাহলে এখন আমি যাই? গাড়িতে সব খাবার আমি উঠিয়ে দিয়েছি, তুই গিয়ে বস। ওকে মাই সুইট মামনি। এই বলে সামনে এগোতে লাগলাম আমি। হঠাৎই দরজা পর্যন্ত আসতেই তানিশা ডেকে বলল, অল দ্য বেস্ট দোস্ত। বিনিময়ে আমিও মুচকি হাসলাম। গাড়ির কাছে আসতেই ড্রাইভার কাকু বলল, তোমায় খুব সুন্দর লাগছে মাইশা মামনি। থ্যাংক ইউ চাচা। তারপর মুচকি হেসে আমি বসে পড়লাম গাড়িতে। আমি বসতেই ড্রাইভার চাচু গাড়ি চালাতে শুরু করলো। আর আমিও এক দীর্ঘশ্বাস ফেলে চললাম কাব্যের অফিসে। কিছু দূর যেতেই সামনে কিছু গোলাপ ফুলের দোকান দেখতে পেলাম আমি। তাড়াতাড়ি ড্রাইভার চাচাকে গাড়ি থামাতে বললাম। তারপর কিছু লাল গোলাপ ফুল কিনে নিলাম আমি। তারপর আবারও চললাম কাব্যের অফিসের উদ্দেশ্যে। আজকে কাব্যকে জাস্ট চমকে দেব। আধা ঘন্টার পর ড্রাইভার চাচা বলল, আমরা চলে এসেছি মাইশা মামনি। আমিও ওনার কথা শুনে মুচকি হেসে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম। তারপর চাচাকে বললাম, কিছুক্ষণ ওয়েট করো, আমার একটু সময় লাগবে, তবে গাড়ি ছেড়ে যাবে না কোথাও, ঠিক আছে? ওকে মাইশা মামনি, তুমি নিশ্চিন্তে যাও, আমি আসি এখানে। তারপর আমিও আর কথা না বাড়িয়ে সোজা চলে গেলাম অফিসের ভেতরে। বুকের ভেতর অস্থিরতা কাজ করছে। কি করে কি বলবো কে জানে। ধুর, এত ভাবার কি আছে, সোজা গিয়ে গোলাপগুলো হাতে দিয়ে মনের কথা সব বলে দিব। এই ভেবে লিফটে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে কাব্য ভাইয়া রুমের সামনে চলে আসলাম। তারপর ভেতরে ঢুকেই যা দেখলাম, মুহূর্তের মধ্যে সব ভাবনা চিন্তা ভেঙে চুরমার হয়ে গেল আমার।